আপনারা জুলাই আন্দোলন করেছেন, আন্দোলনের মাঠ থেকে রাকসু নির্বাচন এবং সর্বোচ্চ পদ ভিপি পদে কি মনে করে আসলে নির্বাচনে নামলেন? আসলে রাকসু থেকে আমরা খুব বেশি কিছু যে পেতে পারি তা না। রাকসু কিন্তু গঠনতান্ত্রিকভাবে একটা সাংস্কৃতিক সংগঠন, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, রাকসুর একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে প্রেসার গ্রুপ হয়ে ওঠার। এতদিনও আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছি, আমরা শিক্ষার্থীদের খাবার, আবাসন এগুলি নিয়ে কথা বলেছি, কিন্তু রাকসুতে যদি আমরা নির্বাচিত হই, আমরা একটা প্রপার প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবো, কারণ শিক্ষার্থীদের বড় একটা অংশের ম্যান্ডেট আমাদের সঙ্গে থাকবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা গণতান্ত্রিক ক্যাম্পাস প্রত্যাশা করছিলাম, কিন্তু জুলাইয়ের পরে আমরা কি দেখতে পেলাম? সাইবার স্পেসগুলোতে ছাত্রলীগের মতো করেই আরেকটা গোষ্ঠী নানাভাবে যে মানুষের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম যে চরিত্র হনন করা হচ্ছে, ব্যাশিং করা হচ্ছে, বুলিং করা হচ্ছে, এবং ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের বড় একটা অংশ কিন্তু রাকসু থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতার একটা বড় কারণ কিন্তু হচ্ছে সাইবার বুলিং। এছাড়া আমরা দেখলাম গণতান্ত্রিক শিক্ষার্থী ছাত্র জোটের যে মশাল মিছিলে একটি সংগঠন খুব নির্লজ্জভাবে তারা হামলা চালিয়েছে। এই যে হামলার ঘটনা, এই যে অগণতান্ত্রিক পরিবেশ, এই পরিবেশ থেকে মুক্তির একটা হাতিয়ার হিসেবে আমি রাকসুকে দেখছি, যেটা শিক্ষার্থীদেরকে সংগঠিত করবে, শিক্ষার্থীদেরকে সাহস দিবে এবং যে ক্যাম্পাসের পরিস্থিতির পরিবর্তন ঘটাবে। এই যে চলতি বছরের রাকসু আলাপ আলোচনা যখন থেকে শুরু হলো, তার অনেক আগে থেকে আমরা দেখেছি ক্যাম্পাসের বাম সংগঠনগুলো যারা রয়েছেন, যে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, তারা কিন্তু রাকসু আন্দোলন চেয়েছিলেন অনেক আগে থেকে। এবং ছাত্রলীগের সময়ও, যারা পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগের সময়ও যখন হল দখল হতো, সিট বাণিজ্য হতো, তখনও কিন্তু বেশ জোরে সোরে সামনে কথা বলেছে বাম সংগঠনের শিক্ষার্থীরা, নেতাকর্মীরা। আপনারা যারা এখন প্যানেল সাজিয়েছেন, আপনাদের প্যানেল কি পূর্ণাঙ্গ কিনা এবং শিক্ষার্থীরা জানে কারা কাজ করেছে? আপনারা ভোট পাওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী? আচ্ছা, আমরা আমাদের প্যানেল পূর্ণাঙ্গ করতে পারিনি। আমাদের একটা চেষ্টা ছিল ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বুদ্ধিভিত্তিক সংগঠন এবং ক্যাম্পাসে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা বৃহত্তর ঐক্যে যাব। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে তাদের একটা অংশ আমাদের সাথে যদিও সাড়া দিয়েছে, সবাই সাড়া দেয়নি, এবং সবাই সাড়া না দেওয়ার একটা বড় কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ক্যাম্পাসে বাম সংগঠনগুলোর উপরে 5 তারিখের পরে যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে, যেভাবে তাদেরকে যে বিমানবিকীকরণ করার চেষ্টা করা হয়েছে, সেইটার কারণে অনেকে আমাদের সঙ্গে যে প্যানেলে আসতে ভয় পাচ্ছে, যদিও তাদের নৈতিক সমর্থন আমাদের প্রতি রয়েছে। এছাড়া আমরা যে গত কয়দিন ধরেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পরে আমরা লিফলেট নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আমাদের একটা কনফিডেন্স সবসময় ছিল যে শিক্ষার্থীদের পক্ষে শুধু আমরাই কাজ করেছি বা আমরাই সবচেয়ে বেশি কাজ করেছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মাথায় আমরা আসি, তারা আমাদেরকে মূল্যায়ন করবে। এবং লিফলেট নিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম শিক্ষার্থীরা কিন্তু আমাদের ব্যাপারে যথেষ্ট ইতিবাচক। তাদের সাথে দেখা হলে তারা আমাদেরকে চিনতে পারছে, তারা আমাদের ব্যাপারে অনেক স্মৃতিচারণ করছে, এবং এইটা দেখে আমরা মোটামুটি এই ব্যাপারে আশাবাদী। যারা একদম সাধারণ শিক্ষার্থী, তাদেরকে যদি কোনোভাবে রাকসু থেকে বিচ্ছিন্ন করা না হয় বা তাদের একটা বাড়ি চলে যাওয়ার একটা যে গুঞ্জন চলছে, সেটা যদি না হয়, তাহলে গণতান্ত্রিক শিক্ষার্থী জোট রাকসু থেকে বিপুল ভোট পাবে এবং জয়ী হবে। আমরা দেখেছি এর আগে দুটো নির্বাচন, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবাই বলে থাকে প্রগতিশীলতার চর্চা এই দুই জায়গায় সবচেয়ে বেশি হয়, কিন্তু জাকসু এবং ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে প্যানেলগুলো জয়লাভ করেছে তারা অবশ্য অন্যরকম, প্রধান রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি কি মনে করেন যে প্রগতিশীল যারা চিন্তাভাবনা করে তারা কতটা জয়যুক্ত হবে এবারে রাকসু নির্বাচনে? নাকি আবারও আপনারা যে স্বপ্ন দেখেছিলেন যে ক্যাম্পাস রাজনীতি মুক্ত হবে কিংবা এই যে লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না, সেটি আবার ফেরত আসবে? কি ধারণা? আচ্ছা দেখুন, ডাকসু এবং জাকসু ওখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতাটা এই যে সেখানে যে সংগঠনটি সবচেয়ে বেশি আসন পেয়েছে বা সবচেয়ে বেশি পেয়েছে, তাদের আসলে অনেক আগে থেকে হলগুলোতে অবস্থান। সেটা তারা যে ছাত্রলীগের আমলে অনেকটা গোপনে
পরিচয় লুকিয়ে তারা হলগুলোতে অবস্থান করছিল। কিন্তু আমরা যারা বাম সংগঠন করি বা অন্যান্য রাজনৈতিক সংগঠনেরও যারা আছে, আমরা কিন্তু হচ্ছে যে ছাত্রলীগের সিট বাণিজ্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলাম। সেই জায়গা থেকে একটা পিছিয়ে পড়া কিন্তু তৈরি হয়েছিল। এর বাইরে তারা প্রত্যেকটি ক্যাম্পাসে যেভাবে অর্থের মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী দেয়া, নানা রকমের অনলাইনে প্রোপাগান্ডা চালানো, সেগুলোও কিন্তু সেখানে একটা প্রভাব হিসেবে কাজ করেছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা আশাবাদী এই কারণেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির অন্যান্য ক্যাম্পাসের তুলনায় অনেক বেশি হচ্ছে যে আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে। এবং আমরা জানি যে 24 পরবর্তী রাজনীতি হচ্ছে আধিপত্য বিরোধী রাজনীতি। শিক্ষার্থীরা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রলীগের যে আধিপত্য সেটাকে ছুঁড়ে ফেলেছে। একই রকমের আধিপত্য যখন ছাত্র শিবির করার চেষ্টা করে, তারা যখন হচ্ছে যে অন্য সংগঠনের মশাল মিছিলে হামলার চেষ্টা করে, তারা যখন হচ্ছে যে অনলাইনে অন্য সংগঠনের কর্মীদেরকে নোংরাভাবে আক্রমণ করে, হেনস্থা করে, শিক্ষার্থীদের মনে কিন্তু সেটার একটা বিরূপ ছাপ পড়ে। সে জায়গা থেকে আমরা মনে করি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তত শিক্ষার্থীরা এই ধরনের নোংরা রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। শেষ প্রশ্ন যেটা জানতে চাই রাতুলের কাছে, আমরা দেখেছি 35 বছর ধরে রাকসু অচল, এখানে কিন্তু ভিপিজিএস এর রুমও নেই। আপনারা যদি নির্বাচিত হন, প্রথম ম্যান্ডেট কি হবে? মানে আপনাদের ইশতেহার, দুটো ইশতেহার বলবেন এরকম যেগুলো আপনারা বাস্তবায়ন করতে চান শিক্ষার্থীদের স্বার্থে। দেখুন, আমরা নির্বাচিত হলে সবার আগে যেটা করব, রাকসুটা যাতে নিয়মিত হয় সেটা আমরা নিশ্চিত করব। আমরা একাডেমিক ক্যালেন্ডারে রাকসুকে কিভাবে যুক্ত করা যায় সে চেষ্টা করব। আমরা সিনেট কার্যকর করার চেষ্টা করব। এর বাইরে আমরা হচ্ছে শিক্ষার্থীদের দৈনন্দিন যেসব সমস্যা, যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করি, সেগুলো নিয়ে কাজ করব। আমাদের কিছু সমস্যা আমরা চিহ্নিত করেছি, যেমন হচ্ছে একাডেমিক ভবনগুলোতে মেয়ে শিক্ষার্থী এবং হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোনো হচ্ছে যে ওয়াশরুমের ব্যবস্থা নেই। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলো হচ্ছে যে মানে কিছু সহশিক্ষা কার্যক্রমে তাদেরকে যুক্ত হতে হয়, সেগুলা প্রচন্ড খরচের ব্যাপার এবং সেই খরচের বিষয়গুলো কিন্তু ওই শিক্ষার্থীদেরকে দেখতে হয়। সেটা যাতে প্রশাসন দেখে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। গবেষণার ক্ষেত্রে ফেলোশিপ কিভাবে চালু করা যায় বা গবেষণার যে বরাদ্দ সেখানে শিক্ষার্থীদেরকে কিভাবে যুক্ত করা যায় সেটা আমরা ভাবছি কিভাবে করার চেষ্টা করে। আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে যে ক্যাম্পাসের সন্ত্রাস এবং দখলদারিত্ব রোধে আমরা হচ্ছে ছাত্র সংগঠনগুলোর সাথে বসবো এবং তাদের মধ্যে একটা সামাজিক চুক্তি প্রণয়ন করব এবং যারা এই সামাজিক চুক্তি মানে লঙ্ঘন করবে তাদেরকে সামাজিকভাবে এই ক্যাম্পাসে বয়কট করা হবে। অনেক ধন্যবাদ। ফুয়াদ রাতুল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। দর্শক, আমরা কথা বলছিলাম গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ মনোনীত ভিপি ফুয়াদুল ইসলাম ভূঁইয়া, ফুয়াদ রাতুলের সাথে, যিনি একাধারে এখানে সহসভাপতি ভিপি পদে এবং সিনেট সদস্য পদেও কিন্তু লড়ছেন। সবকিছু সমাধান মিলবে 25 তারিখে বিকেলের পর। আসলে সেদিন 29,000 শিক্ষার্থী কার পক্ষে রায় দিবে সেটি এখন দেখার বিষয়। ফুয়াদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন। তার সামনে চলার পথ আরো সুগম হোক। আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার শাহীর।